হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার থেকে পৌষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা করব। এই পৌষ্টিক তন্ত্রকে যদি আমরা দেখি তাহলে এটার প্রধান দুটো অংশ আছে। একটা হলো পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। অর্থাৎ পৌষ্টিক তন্ত্র গঠিত হয় পৌষ্টিক নালী নিয়ে, আর সাথে সাথে পৌষ্টিক গ্রন্থিও আছে। এবার তোমরা বলতে পারো এই যে নালী কোনটা, যে অংশটার মাধ্যমে আমরা খাদ্য চিবোচ্ছি, তারপর গলাধঃকরণ করছি, তারপর সেই খাদ্যটা একদম যে মলাশয় অবধি যে যাচ্ছে, এর মধ্যে পুরোটাই কিন্তু একটা নালীর মতো অংশ, বেশিরভাগটাই যেটার মধ্যে দিয়ে যাচ্ছে। আর কিছু কিছু জায়গায় কি হয়, এটা একটা গ্রন্থির মধ্যে এসে জমা হয়, যেমন স্টমাকের মধ্যে। তাছাড়াও কি হয় যে এই গ্রন্থিগুলো থেকে কিছু না কিছু ক্ষরিত হচ্ছে। এই যে খাদ্য চিবানো থেকে, খাদ্য গলাধঃকরণ থেকে, খাদ্য হজম হয়ে মলাশয়ে জমা হওয়া অবধি পুরোটাই পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে এই খাদ্যটা যাচ্ছে। এটা শুরু হচ্ছে তাহলে কোথা থেকে? মুখ থেকে। প্রথম যে পৌষ্টিক নালীর অংশ সেটাই হলো মুখ। এই যে মুখের মধ্যে আবার কতগুলো ভাগ আছে, একটা হলো ভেস্টিবিউল আর একটা হলো মুখবিবর। তাহলে এই যে পৌষ্টিক নালী, এর প্রথম অংশ হলো মুখ। এই মুখের মধ্যে প্রথম অংশ হলো ভেস্টিবিউল। ভেস্টিবিউল হলো আমাদের এই যে ওষ্ঠ দ্বারা পরিবৃত যে অংশ, সেটাই হলো ভেস্টিবিউল, মানে এই অংশটা হলো ভেস্টিবিউল। আর এর ভিতরের যে অংশ সেটাই হলো মুখবিবর। অর্থাৎ মুখের মধ্যে যে অংশ, যে ফাঁকা অংশটা রয়েছে, যেখানে আমরা খাবার চিবোই, যেখানে উৎসেচকের সাথে খাবারের ভালোভাবে মিশে যায়, এই যে ভিতরের অংশ, এটাই হলো মুখবিবর। তাহলে মুখের মধ্যে দুটো অংশ, ভেস্টিবিউল আর মুখবিবর। এবার এই যে মুখবিবরকে যদি দেখি, এটার তিনটে অংশ, প্যালেট, জিহ্বা আর দাঁত। তাহলে প্রথমটা হলো প্যালেট, জিহ্বা আর হলো দাঁত। ঠিক আছে? প্যালেট মানে কি? এই যে আমাদের ওপরের যে অংশ, তোমরা যদি জিভটাকে ওপরের দিকে ঠেকাও, একটা ছাদের মতো অংশ পাবে, তাই তো? সেইটাই হলো প্যালেট। তোমরা যদি তোমাদের জিভটাকে ওপরের দিকে ঠেকাও তাহলে দেখবে যে একটা ছাদের মতো অংশ পাবে, সেইটাই হলো প্যালেট বা তালু। এবার এই যে প্যালেটের প্রধান দুটো অংশ আছে, একটা হলো সফট প্যালেট বা নরম তালু, আর একটা হলো শক্ত প্যালেট বা শক্ত তালু। ঠিক দাঁতের গোড়ার দিকে যদি ঠেকাও দেখবে কি যে ওই জায়গাটার যে তালু, সেই জায়গাটা হলো শক্ত, তাই এই অংশটার নাম হলো শক্ত তালু। এবার তোমরা যদি জিভটাকে একটু পিছন দিকে নিয়ে যাও এবং সেইখানকার তালুতে গিয়ে ঠেকাও, দেখবে সেই জায়গাটার তালুটা নরম। ঠিক আছে? সেইটা হলো নরম তালু। তাহলে দুটো তালু একরকম, একটা সামনের দিকে যেটা অবস্থান করে সেটা হলো শক্ত তালু, একটু পশ্চাৎ দিকে যেটা অবস্থান করে সেটা হলো নরম তালু। কি কারণ? সামনের দিকে আমরা কি করি? খাবার চিবোই, সেই জন্য এই জায়গাটায় খাবারকে চিবোতে সাহায্য করে, সেই জন্য তালুটা শক্ত। আর পশ্চাৎ দিকে মানে মুখের পিছন দিকে অবস্থান করছে যে তালু, সেটা নরম, কারণ সেই জায়গায় প্রধানত যে কাজ সেটা হলো খাদ্য গলাধঃকরণ, মানে খাদ্যটাকে নিচের দিকে গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছানো। ওই অংশটায় যে তালুটা থাকছে, মানে ভেতর দিক করে একটুখানি, সেই জায়গাতে চিবানোতে কোনো কাজ লাগে না, সেই জন্য সেই তালুটা হলো নরম। এবার এই যে নরম তালুর পশ্চাৎ দিকে দেখবে যে তোমরা একটা মাংসল ছোট একটা জিহ্বার মতো অংশ আছে, যেটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে, সেইটাকে বলে উভুলা। তাহলে যেটাকে আমরা আলজিভ বলি, সেটাই হলো আসলে উভুলা। ঠিক আছে? তাহলে এই প্যালেট বা এই যে তালু নিয়ে আলোচনা হয়ে গেল। এবার আসি জিহ্বাতে। এই যে জিহ্বা, এটা আমাদের যে মুখের মধ্যে যে মেঝেতে অবস্থান করে, এটা লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক একটা খাঁজ দ্বারা এটা মেঝের সাথে যুক্ত থাকে। মুখের যে মেঝে তার সাথে এই লিঙ্গুয়াল ফ্রেনুলাম দ্বারা যুক্ত থাকে। এই যে জিভের ওপরে অনেক স্বাদকোরক আছে, জিভের যে স্বাদকোরকগুলো, এগুলোই আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। এবার এই জিভের কোথাও কোথাও কোনো কোনো স্বাদ একটু বেশি গৃহীত হয়। জিভের সামনের দিকে মিষ্টি স্বাদ গৃহীত হয়, পশ্চাৎ দিকে তেতো স্বাদ গৃহীত হয়, আর জিভের দুপাশে টক এবং নোনতা, এই দুটো স্বাদই গৃহীত হয়। তাহলে তোমরা কি বলবে যে এই যে মিষ্টি স্বাদ গ্রহণকারী যে স্বাদকোরক, সেটাই কি শুধু সামনে আছে? সেরম নয়, পুরো জিভের মধ্যেই ছড়িয়ে আছে, কিন্তু সামনের দিকে মিষ্টি স্বাদ গ্রহণকারী যে স্বাদকোরক সেটা একটু বেশি আছে, পশ্চাৎ দিকে তিক্ত স্বাদ গ্রহণকারী যে স্বাদকোরক সেটা একটু বেশি আছে, আর দুপাশে জিভের যে দুটো পাশে টক এবং নোনতা স্বাদ গ্রহণকারী যে তোমার স্বাদকোরক সেগুলো একটু বেশি আছে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তাহলে ঝাল স্বাদকোরক কোথায় আছে? ঝালটা আসলে
ওরমভাবে সাতকোরকের মাধ্যমে আসে না। তোমরা যদি একটা লঙ্কা তোমাদের স্কিনেও ঘষে দাও দেখবে সেই জায়গাটা জ্বালা করছে, তাই তো? তার মানে লঙ্কার যে স্বাদ সেটা কিন্তু মানে তোমার সাতকোরক দ্বারা গৃহীত হয় না, সেটা যে কোনো অংশ দ্বারাই গৃহীত হবে, যেখানে মিউকাস লেয়ার আছে সেটা দ্বারাই গৃহীত হবে। তাহলে এই জিহ্বার কাজ কি? প্রথম হলো খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে, দ্বিতীয় হলো খাদ্যকে যখন চর্বণের সময় এদিক থেকে ওদিকে খাদ্য নিয়ে যেতে সাহায্য করে। মানে আমরা যখন ভালো করে চিবোই কোনো কিছু তখন গালের এপাশ থেকে এপাশে এপাশ থেকে এপাশে এরমভাবে নিয়ে যায় জিহ্বার মাধ্যমে। তৃতীয় হলো খাদ্য গলাধকরণে সাহায্য করে। আর চতুর্থ হলো আমাদের কথা বলতে এই জিহ্বা সাহায্য করে। তারপরের যে পয়েন্ট সেটা হলো দাঁত। এই দাঁতের কথায় আসি। দাঁত এগুলো কি? আমাদের এই মাড়ির মধ্যেই প্রথিত অবস্থায় রয়েছে, সেই জন্য মানুষের দাঁতকে থেকোডন্ট বলে। মানুষের যে দাঁতের কতগুলো বৈশিষ্ট্য আছে। মানুষের দাঁত হলো থেকোডন্ট। থেকোডন্ট মানে কি? এটা আমাদের যে চোয়ালের যে অস্থি তার সাথে মানে দাঁতগুলো মানে যুক্ত অবস্থায় বসানো থাকে, তাই এটাকে বলছে থেকোডন্ট। দ্বিতীয় বৈশিষ্ট্য এটা হলো মানুষের দাঁত হলো ডাইফিওডন্ট, মানে সারা জীবন চক্রে মানুষের দুবার দাঁত ওঠে। একবার শৈশবে যখন শিশু দুগ্ধ পান করে সেটাকে আমরা দুধের দাঁত বলি, তারপর যেটা ওঠে সেটা হলো স্থায়ী দাঁত, দুবার দাঁত উঠলো। আর তৃতীয় হলো মানুষের দাঁত হলো হেটেরোডন্ট। হেটেরোডন্ট মানে হলো মানুষের দাঁত ভিন্ন ভিন্ন প্রকারের, মানে সবকটা দাঁতই একই প্রকারের নয়, ভিন্ন প্রকারের, তাই এটার নাম হলো হেটেরোডন্ট। কি কি ভিন্ন ভিন্ন প্রকারের আমাদের দাঁত আছে? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। ইনসাইজার মানে কি? যেগুলো একদম সামনের দিকে অবস্থান করে। এগুলো প্রধানত মানে দেখতে ভালো লাগার জন্য, এবং এগুলোকে আমাদের কথা বলতে সাহায্য করে। এই দাঁতগুলো প্রধানত মুখের ভিতরে কতটা হাওয়া ঢোকে সেটাকেও নিয়ন্ত্রণ করে। এই যে সামনের যে দুটো দাঁত, মানে ডান দিকের ওপরের দুটো, বাঁ দিকের ওপরের দুটো, ডান দিকের নিচের দুটো, বাঁ দিকের নিচের দুটো, এই যে মোট 8টা দাঁত, এটা হলো তোমার ইনসাইজার। তাহলে দেখো মানুষের যে এরকম সামনে এরকম দাঁত থাকে এইগুলো হলো কি? ইনসাইজার, ঠিক আছে? এগুলো এর পাশে একটুখানি দেবে খোঁচার মতো দাঁত থাকে, এটা হলো ক্যানাইন। ক্যানাইন মানে এই দাঁতগুলো সাধারণত মাংসকে ছিঁড়তে সাহায্য করে। তারপর ক্যানাইন একটাই থাকে। তারপরে হলো প্রিমোলার, দুটো এরকম দাঁত থাকে যেগুলো একটু ছোট ছোট মোটা মোটা। এগুলো দাঁতকে কি করবে? এগুলো চিবোতে সাহায্য করে, দুদিকে থাকে, ঠিক আছে? এই যে মোলার দাঁত, এই যে বড় বড় মোলার দাঁত এরকম 3খানা করে থাকে, ঠিক আছে? তাহলে এই মোলার দাঁত দুপাশে, এখানে তিনটে, মোট বুঝতে পেরেছো 12টা থাকে। তাহলে মানুষের যে দাঁত সেটা হলো ইনসাইজার, তারপর ক্যানাইন, সামনেরগুলো ইনসাইজার, ক্যানাইন, তারপর ছোট ছোট যেগুলো চর্বণে সাহায্য করে, মানে যেগুলোকে কষের দাঁত আমরা বলি, সেগুলো যদি ছোট ছোট হয় সেগুলো হলো প্রিমোলার। তারপরে যেগুলো বড় বড় দাঁত সেগুলো হলো মোলার। এই যে মোলার আর প্রিমোলার দাঁত দেখবে বেশ মোটা মোটা হয়, তাই তো? এগুলোকে খাদ্যকে চর্বণ করতে সাহায্য করে, ঠিক আছে? ক্যানাইন দাঁত মাংসকে ছিঁড়তে সাহায্য করে। সামনের দাঁতগুলো প্রধানত আমাদের দেখতে ভালো লাগার জন্য থাকে, আর আমাদের কথা বলতে যাতে সুবিধা হয়। জিভটা দেখবে যাদের ক্ষেত্রে ইনসাইজার দাঁত পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে, তাদের কথার ক্ষেত্রে হাওয়া সাউন্ডের সাথে সাথে হাওয়া বেরিয়ে যায়, শব্দগুলো স্পষ্ট বোঝা যায় না, সেক্ষেত্রে ইনসাইজার দাঁত কিন্তু একটা অসুবিধা করে। তাহলে ইনসাইজার দাঁতের কাজ বুঝলে। তাহলে এবার এই যে দাঁতের গঠন বললাম, এটা তো একটা প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের কথা বললাম। এক্ষেত্রে মোট দাঁত থাকছে 32টা, তাই তো? তাহলে মানুষের একটা সুস্থ স্বাভাবিক মানুষের দাঁতের যে সংখ্যা সেটা হলো 32। এবার তোমরা অনেকে এখন আয়নায় গিয়ে হাঁ করে দেখতে পাবে যে তোমাদের 32টা দাঁত নেই, তোমাদের 28টাও থাকতে পারে। কারণ এই বয়সে অনেকেরই যে আক্কেল দাঁত বা উইজডম টিথ যেটাকে বলি, মানে একদম লাস্টের যে কষের দাঁত, সেটা সবার ক্ষেত্রে বার হয় না। অনেকেরই এই দাঁত অনেক দেরিতে বার হয়। আমার নিজেরই এখনও নিচের দুটোর যে উইজডম টিথ সেগুলো বার হয়নি, ঠিক আছে? ফলে তোমাদের ক্ষেত্রে অনেকে দেখতে পারো 28টা দাঁত আছে, অনেকের ক্ষেত্রে দেখতে পারো যে 29টা, মানে একটা বার হয়েছে অন্য 3 দিকে বার হয়নি, এরকম হতে পারে, ঠিক আছে? এবার বলে দিই, শিশুদের ক্ষেত্রে কিন্তু এই 32টা দাঁত থাকে না। শিশুদের ক্ষেত্রে এই প্রিমোলার দাঁতগুলো একটাও থাকে না, বোঝা গেল? তাহলে শিশুদের ক্ষেত্রে দাঁতের সূত্র কি? এই যে দন্ত সূত্র, এটা বলতে বোঝায় আমাদের মুখ
মুখকে, মুখবিবরকে যদি এরমভাবে দেখি, এইটা এই একটা, তাই তো, এই মুখবিবরকে যদি এরমভাবে ভাগ করি, মুখের দেখে এপাশের একটা অংশ, এপাশের একটা অংশ, আবার নিচের পাটির এপাশে একটা অংশ, এপাশে একটা অংশ, তাই তো, এই এক একটা ভাগের কথা বলা হয়েছে। ঠিক আছে, আগে লিখে নেব ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে, ইনসাইজার শিশুদের ক্ষেত্রে 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 0/0, মোলার হলো 2/2। ঠিক আছে, তাহলে যদি এরম প্রশ্ন আসে যে শিশুদের ক্ষেত্রে মোট এই যে দাঁতের সংখ্যা কতগুলো, এই যে 2, 1, 0, 2 এগুলো বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের যে মুখের ওপরের পাটি আর নিচের পাটি, এবার এই ওপরের পাটির অর্ধেক অর্ধেক, নিচের পাটির অর্ধেক অর্ধেক, যে কোনো একটাকে ধরা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে 2, 1, 0, 2 যোগ করো, দেখো 2 একে 3 আর 2 এ 5, তাহলে চারদিকেই আছে 1, 2, 3, 4, মোট 5 × 4, মানে বাচ্চাদের ক্ষেত্রে 20টা দাঁত থাকে শিশুদের ক্ষেত্রে। ঠিক আছে, এবার প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কতগুলো থাকে? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থাকে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসাইজার 2/2, মানে এই 2/2 মানে কি, যে কোনো একটা পাটি নেওয়া হলে এপাশে দুটো এপাশে দুটো। ঠিক আছে, সেটা তুমি ওপরের পাটি নিলেও এপাশে দুটো এপাশে দুটো, যদি নিচের পাটির কথা ভাবো তাহলে এপাশে দুটো এপাশে দুটো। ইনসাইজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 অ্যান্ড মোলার 3/3। ঠিক আছে, টোটাল দেখো 2 একে 3, 4, 5, 6, 7, 8, তাই তো, তার মানে আমাদের যে কোনো পাটির একটা অংশে 8খানা দাঁত আছে, তাহলে একে 4 দিয়ে গুণ করো, 4 × 8 32টা দাঁত আমাদের টোটাল থাকে। সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এটা থাকে। তাহলে এই দাঁতের বৈশিষ্ট্যগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে। আর এই দন্ত সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্ন আসে, খুব ভালো করে দাঁতের সূত্র পড়তে হবে। দাঁতের বৈশিষ্ট্যগুলো থেকোডন্ট, ডাইফিওডন্ট অ্যান্ড হেটেরোডন্ট, এই তিনটে কি কেন এখান থেকেও প্রশ্ন আসে, ভালো করে পড়বে। দেখো এতক্ষণে প্যালেট, জিহ্বা, দাঁত নিয়ে আলোচনা হলো। এবার এখন যদি আসি যে মুখবিবরের কাজ কি, প্রশ্নটা আসে, তাহলে কি বলবে, এই তিনটের কাজকে সাম আপ করে দেবে। মানে কি, যে এই দাঁতের কাজ, জিহ্বার কাজ আর প্যালেটের কাজকে যোগ করে দেবে এদের। তাহলে মুখবিবরের কাজ কি, খাদ্যকে চিবানো, তার সাথে লালার সাথে খাদ্যটাকে ভালোভাবে মিশ্রিত করা, খাদ্যকে গলাধকরণ করা, এটাই হলো এর প্রধান কাজ। এখন আসি পৌষ্টিক নালীর দ্বিতীয় অংশ, সেটা হলো গলবিল। এই গলবিল মুখবিবরের পরের অংশ, যেটা 5 থেকে 6 সেন্টিমিটার অংশ জুড়ে রয়েছে, মানে এই অংশটার ভিতরে রয়েছে, বোঝা গেল? মানে এই যে মুখবিবর যেখানে শেষ হচ্ছে তারপর থেকে এই অংশটা অবস্থান করছে। এই যে অংশটাকে, এটাকে গলবিল কেন বলা হচ্ছে, এইটার অংশের মধ্যে দিয়ে যেমন খাদ্যবস্তুও যায় তেমনি শ্বাসও যায়, সেই জন্যই দুটো পথই আছে। ঠিক আছে, মানে আমাদের এই নাকের মাধ্যমে যে শ্বাস, সেই শ্বাসটা এসে এরকমভাবে সামনে আমাদের ফুসফুসে ঢুকেছে, আর এই যে খাদ্য যেটা আমরা মুখের মাধ্যমে নিই, সেইটা গিয়ে এরকমভাবে মানে আগে শ্বাসনালী আর তার পশ্চাতে অবস্থান করে খাদ্যনালী, বোঝা গেল? এরমভাবে অবস্থান করে। তাই জন্য এই যে দুটো লাইন আছে এই জায়গাটায়, এই জায়গাটাই হলো গলবিল, অর্থাৎ এই যে খাদ্যনালী এবং এই যে শ্বাসনালী, এই দুটোর যে পথ, এই অংশটাই হলো গলবিল। এই গলবিলের প্রধান 3টে অংশ, একটা হলো নাসা গলবিল। নাসা গলবিল মানে বুঝতেই পারছো, এর ভিতর দিয়ে আমাদের শ্বাসকার্য চলা, মানে হাওয়া ঢোকে আর কি, এয়ার ঢোকে। মুখ গলবিলের মধ্যে দিয়ে খাদ্য যাচ্ছে, আর স্বর গলবিল এটা আমাদের কথা বলতে সাহায্য করছে। ঠিক আছে, তারপরের অংশ হলো পৌষ্টিক নালীর থার্ড অংশ, সেটা হলো গ্রাসনালী। এই যে গ্রাসনালী, এটা এই যে আমাদের যে এই যে গলবিলের পর থেকে অবস্থান করে এবং সেটা একদম স্টমাক অবধি অবস্থান করে। ঠিক আছে, এবার এই যে গ্রাসনালী, এটা প্রায় 10 থেকে 12 ইঞ্চি অবধি অবস্থান করে, মানে লেন্থে, লম্বায় এটা 10 থেকে 12 ইঞ্চি অবধি বিস্তৃত। আচ্ছা, এই যে গ্রাসনালীর মধ্যে এরকম ক্রমসংকোচন হয়, মানে ধরো এটা খাদ্য বলা যাবে না এক্ষেত্রে, এটা হলো মানে লালা মিশ্রিত ফুড বোলাস বা বোলাস বলে এটাকে। ঠিক আছে, মানে আমরা যখন খাদ্য খাই, খাদ্যটাকে চিবাই, তার সাথে লালা ভালোভাবে মিশে যাচ্ছে, তখন সেটা বোলাসে পরিণত হয়। সেই বোলাসটা এই যে গ্রাসনালীর মধ্যে দিয়ে ক্রমশ নিচের দিকে নেমে পাকস্থলিতে যাচ্ছে। ঠিক আছে, এবার এইটা ধরো গ্রাসনালী, ঠিক আছে, আর এটা হলো বোলাস।
তাহলে এইটা যখন আছে এরমভাবে না এরম সংকোচন প্রসারণ করে। ধরো খাদ্যটা এখানে আছে, এরমভাবে ও সংকোচন করলো, খাদ্যটা একটু নেমে গেল, আবার সংকোচন হলো, খাদ্যটা আরও নেমে গেল, এইভাবে ক্রমশ সংকোচন করতে থাকে, যার ফলে বোলাসটা ক্রমশ আমাদের ওপর থেকে নিচের দিকে নামতে থাকে। বুঝতে পেরেছ? তারপরের অংশ হলো পাকস্থলী, অর্থাৎ এই যে গ্রাসনালীটা এসে ঢুকছে হলো পাকস্থলীতে। পাকস্থলী দেখতে অনেকটা এই রকম, ঠিক আছে? আচ্ছা, এই পাকস্থলীর ভিতরে নানা ধরনের প্রচুর খাঁজ আছে, বোঝা গেল? এত তো খাঁজ আঁকা সম্ভব নয়, কিন্তু এরকম অনেক খাঁজ আছে। এবার তোমরা বলতে পারো খাঁজ আছে কেন? কারণ এটা তো একটা মাংসল অংশ, তাই তো? এইটার ভিতরে খাবার ঢোকে, এটা একটা থলির মতো অংশ। এটা যখন এর ভেতরে যখন খাদ্য থাকে না বা কম থাকে তখন এটা এরকম থাকে, তখন এর গায়ে অনেক খাঁজ দেখা যায়। আবার যখন এটা খাদ্য দ্বারা সম্পূর্ণ মানে প্রচুর আমরা খাদ্য খেলাম তখন কি হয়ে যায়, এটা ফুলে এরকম হয়ে যায়, তখন কিন্তু এর গায়ে খাঁজগুলো দেখা যায় না, ঠিক আছে? এবার এই যে মানে পাকস্থলীর প্রধান 4টে অংশ আছে। একটা হলো কার্ডিয়াক, এই অংশটা হলো কার্ডিয়াক, ঠিক আছে? বা হৃদ যেটাকে বলে, কার্ডিয়াক, ঠিক আছে? এই অংশটা হলো ফান্ডাস, এই অংশটা হলো বডি, আর এই অংশটা হলো পাইলোরাস, ঠিক আছে? পাইলোরাস, ওকে? তাহলে এখান দিয়ে এরমভাবে গ্রাসনালী এলো, গ্রাসনালী এসে এরমভাবে পাকস্থলীতে ঢুকলো। পাকস্থলীর প্রধান অংশ 4টে। কার্ডিয়াক, এবার কার্ডিয়াক কেন বলছে বলো তো? কারণ এই রকম জায়গায় হৃৎপিণ্ডটা ধকধক করে, বোঝা গেল? এরমভাবে খাদ্যটা নেমেছে, এইখানে ধরো লাংস আছে, সেজন্য এই অংশটা হৃৎপিণ্ডের অনেকটা কাছে অবস্থান করে, সেজন্য এটা এই অংশের নাম হলো কার্ডিয়াক। তারপর এই অংশটা বডির যে মানে এই যে কার্ভিংটা শুরু হচ্ছে এটাই হলো ফান্ডাস। তারপরে এই যে প্রধান যে নিচের দিকে এই যে কার্ভ, এটা হলো বডি। আর এই যে এটার পর থেকে যখন এরম হয়ে যাচ্ছে মানে এরপর থেকে ক্ষুদ্রান্ত শুরু হয়ে যাচ্ছে, এই অংশটাই হলো পাইলোরাস। এবার এই যে পাকস্থলীর মধ্যে 2টো স্ফিংটার আছে, একটা এইরকম জায়গায় অবস্থান করে আর একটা এইরকম জায়গায় অবস্থান করে, ঠিক আছে? এই যে স্ফিংটার এটার নাম হলো কার্ডিয়াক স্ফিংটার। যেহেতু এখান থেকে কার্ডিয়াক অংশটা শুরু হচ্ছে মানে এই পাকস্থলীর, তাই জন্য এর নাম হলো কার্ডিয়াক স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার, ঠিক আছে? আর এই অংশের নাম হলো পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক, ওকে? পাইলোরিক কেন বলা হচ্ছে? এখানটার নাম হলো পাইলোরাস, তাই থেকে নাম হয়েছে পাইলোরিক স্ফিংটার। এবার দেখো, যখন আমরা বমি করি তখন কি হয়? ধরো কিছুক্ষণ আগে খাবার খেয়েছো, বমি করছি, তখন এই কার্ডিয়াক স্ফিংটার খুলে যায়, খাদ্যটা ব্যাকফ্লো হয়ে আমাদের মুখ দিয়ে নাক দিয়ে বার হয়ে যায়, ওকে? আবার যখন এর ভিতরে যে খাদ্য আছে হজম হয়ে যাচ্ছে মানে খাবারটা ভালোভাবে এর ভিতরে যে অ্যাসিড আছে, তারপরে এর ভিতরে যে গ্যাস্ট্রিক লাইপেজ আছে এগুলোর সাথে ভালোভাবে মিশে যাচ্ছে, ঠিক আছে? বা খাবারটা এর ভিতরে যখন ফুড থাকে না, সেটা কিছুটা পরিমাণ খাদ্যটাকে মানে কি বলবো পিষে দেয়, বোঝা গেল? সেই কাজটা হয়ে যাচ্ছে, তখন এই স্ফিংটারটা খুলে যায়, পাইলোরিক স্ফিংটার খুলে যায় এবং আমাদের যে খাদ্য সেটা ক্ষুদ্রান্তে প্রবেশ করে যাচ্ছে, বোঝা গেল? তাহলে 2টো স্ফিংটারের 2 রকম কাজ আছে। এখানে স্ফিংটার 2টোর নাম ভালো করে পড়বে, এই যে পাকস্থলীর গঠনটা ভালোভাবে পড়তে হবে। এখন আসি পাকস্থলীর কাজে। আমরা যত রকম ওষুধ খাই, জল, তারপর ধরো যে গ্লুকোজ খাই মানে গ্লুকোজ জল খাচ্ছি, বুঝেছো? বা যে কোনো রকম স্যালাইন, এগুলো সবই কিন্তু অ্যাবজর্ব হয় এই পাকস্থলী দিয়ে, ঠিক আছে? এবার এই যে পাকস্থলীতে দ্বিতীয় কাজ হলো, এই পাকস্থলীতে প্রোটিন এবং ফ্যাটের সামান্য পরিপাক হয়, ঠিক আছে? কিন্তু এখানে কার্বোহাইড্রেটের কোনো রকম পরিপাক হয় না, ঠিক আছে? অনেক সময় এটা ছোট প্রশ্ন আসে যে পাকস্থলীর মধ্যে কোন জাতীয় খাদ্যের একেবারেই পরিপাক হয় না, সেটা হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। সেটা সিদ্ধ মানে কার্বোহাইড্রেটও হতে পারে বা অসিদ্ধ কার্বোহাইড্রেটও হতে পারে, কোনো কার্বোহাইড্রেটই এখানে তোমার মানে পরিপাক হয় না। এখানে প্রোটিনের পরিপাক হয়, আর এখানে তোমার এই যে আমরা যত রকম ফ্যাট গ্রহণ করি, যে কোনো তেল বা যত রকম ফ্যাট গ্রহণ করি সেগুলোর এখানে কিছুটা পরিমাণ পরিপাক হয়। এখন আসি এই যে পাকস্থলীর পরের অংশে, সেটা হলো ক্ষুদ্রান্ত। এই যে ক্ষুদ্রান্ত ক্রমশ সরু হয়ে গিয়ে প্যাচালোকারে অবস্থান করে।
দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো ওপরে যে রয়েছে সেটা হলো তোমার পাকস্থলী, তার পরের যে প্যাচালো অংশ, এটা পুরো অংশটাই হলো ক্ষুদ্রান্ত। এই যে ক্ষুদ্রান্তের তিনটে প্রধান অংশ আছে, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। এবার এই যে ডিওডিনাম, ইলিয়াম, জেজুনাম, এই তিনটের মধ্যেই একরকম গতি দেখা যায়, সেটা হলো পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে কি, এদের ক্ষেত্রে এরকমভাবেও একরকম চলাচল করে, মানে এই যে নলের মতো অংশ এরমভাবেও সংকোচন করে, আবার এদের দৈর্ঘ্য বরাবরও একরকম সংকোচন দেখা যায়। আচ্ছা, এই যে ক্ষুদ্রান্তের মধ্যে থেকে নানা রকম উৎসেচক খরিত হয়, সেটা হলো এই ক্ষুদ্রান্তের ভিতরে যেমন কার্বোহাইড্রেট পরিপাককারী তোমার বিভিন্ন রকম উৎসেচক আছে, ঠিক তেমনি এখানে প্রোটিনও পরিপাক হয়, ফ্যাটও পরিপাক হয়। তাহলে এই তিন জাতীয় যে প্রধান খাদ্য, সেই সমস্ত পরিপাককারী উৎসেচক এইখান থেকে পাওয়া যায়। এছাড়াও ক্ষুদ্রান্তের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কারণ এই ক্ষুদ্রান্তের মধ্যে দিয়েই আমাদের যে খাদ্যের সরল অংশ সেটা শোষিত হয়। তাহলে এই ক্ষুদ্রান্ত শুধু খাদ্য হজম করছে না বা খাদ্যকে পরিপাক ঘটাচ্ছে না, তার সাথে সাথে খাদ্যের যে সরল অংশ, মানে কার্বোহাইড্রেট থেকে যে পাচ্ছি গ্লুকোজ, তারপর ধরো দুগ্ধ জাতীয় প্রোডাক্ট থেকে পাচ্ছি যে গ্যালাক্টোজ, তারপর ধরো যে কোনো রকম ফ্রুট মানে ফল থেকে পাচ্ছি ধরো ফ্রুক্টোজ, এগুলো সমস্ত কিন্তু অ্যাবজর্ব হয়। প্রোটিন থেকে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড, তারপর ফ্যাট থেকে পাচ্ছি হলো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো সব এই অংশের মাধ্যমে শোষিত হচ্ছে। তাহলে বোঝা গেল যে ক্ষুদ্রান্তের কাজ কি, ক্ষুদ্রান্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অংশ। তারপরেই আসি বৃহদন্ত্র। বৃহদন্ত্র বুঝতেই পারছো, বৃহৎ অন্ত্র। এই বৃহদন্ত্র কি করে, এইটা এই যে এত অবধি যে খাদ্য পরিপাক হয়েছে, শোষণ হয়ে গেছে, এরপর যে অপাচ্য অংশ সেটাকে বহিষ্করণের কাজে এই যে বৃহদন্ত্র কাজে লাগে। এই বৃহদন্ত্রের মাধ্যমেই যে মানে এই যে অপাচিত অংশ, এটা মলেতে পরিণত হয় এবং তারপর সেটা দেহের বাইরে বেরিয়ে আসে। এবার এই যে বৃহদন্ত্র, এটা দেখতে অনেকটা এই রকম হয়, দেখো অনেকটা এই রকম জাতীয় হয়, ঠিক আছে। এবার এরকম এই অংশ একটা এরকম সরু অংশ থাকে, এই অংশের মাধ্যর এখানে হলো মলাশয় এবং এখানটা এরকম, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই যেটা হলো এটা হলো সিকাম। সিকাম হলো কি, বৃহদন্ত্রের একদম শুরুর দিকে অবস্থান করে। এই সিকামের এই অংশটাকেই বলে অ্যাপেন্ডিক্স। এই যে সিকাম, যখন ধরো মানুষের যে উদ্ভব সেটা তো হয়েছে ধরো আমরা মনে করি যে বানর বা এই জাতীয় ওরাংওটাং এই জাতীয় প্রাণীদের থেকে, তাহলে যখন ধরো আমাদের পূর্বপুরুষরা গাছে থাকতেন অথবা গাছের থেকেই পাতা ডাল এইসব খাদ্য হিসাবে গ্রহণ করতেন, গাছের মধ্যে তো প্রচুর পরিমাণ সেলুলোজ আছে, সেই সেলুলোজ কিন্তু আমরা হজম করতে পারি না। বোঝা গেল যে সেলুলোজ আমরা খাই, তোমরা এবার বলতেই পারো যে আমরা এত রকম শাক সবজি খাই যেগুলো মেনলি শাক জাতীয়, সেগুলো কি হয়, সেটা আমাদের শরীরে গিয়ে অ্যাবসলিউটলি সেটা একটা কি বলবো তোমাকে তন্তু হিসাবে কাজ করে, ফাইবার হিসাবে কাজ করে এবং শরীরের যত রকম মানে অন্ত্রের যত রকম টক্সিন সেগুলোকে বার করে দিতে সাহায্য করে, মানে স্টুলের অ্যামাউন্ট বাড়ায়, এছাড়া আর কিছুই করে না, ঠিক আছে। এবার এই যে বৃহদন্ত্রের ক্ষেত্রে যখন ধরো আমাদের পূর্বপুরুষরা গাছগাছালি থেকেই শুধুমাত্র খাদ্য গ্রহণ করতেন, সেক্ষেত্রে এখানেই যে সিকাম বা অ্যাপেন্ডিক্স যেটাই বলো, এইটা তাদের ক্ষেত্রে সক্রিয় ছিল এবং সেই যে সেলুলোজ খেত সেই সেলুলোজটাকে হজম করতে সাহায্য করত। এবার আমাদের ক্ষেত্রে তো আমরা এখন এই জাতীয় খাদ্য খাই না, খাদ্যাভ্যাস বদলে গেছে, সেই জন্য আমাদের ক্ষেত্রে এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু কারো কারো ক্ষেত্রে তোমরা শুনেছো যে অ্যাপেন্ডিক্স হয়েছে, অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে। অ্যাকচুয়ালি কথাটা ঠিক নয়, অ্যাপেন্ডিক্স সবারই থাকে, অ্যাপেন্ডিক্সে ইনফেকশন কখনো কখনো হয়ে যায়, তখন সেটা ফুলে যায়, অনেক সময় কারো কারো মানে ফেটেও যায়, তখন তার প্রচণ্ড যন্ত্রণা করে, সেটা কিন্তু খুব হানিকারক। এই জন্য যখন এই অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয় তখন সেই অ্যাপেন্ডিক্স কিন্তু কেটে বাদ দিতে হয়। এটা আমাদের কোনো রকম শরীরে প্রয়োজনীয় মানে অঙ্গ নয়, এটা আমাদের শরীরে পূর্বপুরুষের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ ছিল, এটা আমাদের শরীরে ইনঅ্যাক্টিভ স্টেটে রয়ে গেছে। পরের যে বৃহদন্ত্রের যে অংশ সেটা হলো অ্যাসেন্ডিং কোলন। তাহলে এইটা হলো সিকাম, এটা হলো অ্যাসেন্ডিং কোলন। নামটা থেকেই বুঝতে পারছো অ্যাসেন্ডিং মানে কোনো কিছু উঠছে, তাই তো, তাই এর নাম হলো অ্যাসেন্ডিং কোলন, ঠিক আছে। তারপর দেখো এইটা এরম উঠলো, মানে খাদ্য এখানটার মাধ্যমে এরমভাবে সোজা উপরে উঠলো, তারপরে এই দিকে যায়, এইটা দেখো মাটির সাথে এরকম, তাই জন্য এটার নাম হলো ট্রান্সভার্স কোলন, ঠিক আছে। এটার নাম হলো ট্রান্সভার্স
কোলন। তারপরে দেখো এখানে নামছে, এটা হলো ডিসেন্ডিং কোলন, নিচের দিকে নামছে তাই ডিসেন্ডিং কোলন। এটা খুব সোজা, তোমরা জাস্ট একবার রিডিং দিলেই বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে এই যে অংশ, এই যে এরকম শেপের, এটাই হলো সিগময়েড কোলন, এটার নাম হলো সিগময়েড কোলন, ঠিক আছে। এবার সিগময়েড কোলনের পরের অংশ হলো মলাশয়, এই যে অংশটা এটা হলো মলাশয়, এখানে মল জমা থাকে। তার পরের অংশই হলো অ্যানাস, যেটা পায়ুছিদ্রের মাধ্যমে শরীর থেকে মল বার হয়ে যাচ্ছে। তাহলে এটা গোটাটা হলো কি বৃহদন্ত্র। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি সহজ ভাষায়। এবার তোমরা বলবে যে বৃহদন্ত্রের কাজ কি, যে অপাচ্য অংশ, সেই অপাচ্য অংশটা যে এটার ভিতর দিয়ে এরমভাবে এসে এরমভাবে এসে এরমভাবে যাচ্ছে, তখন এটা মলে পরিণত হচ্ছে। আমাদের মল থেকে বিভিন্ন রকম যে ধরো জল আছে, কখনো বেশি অংশ, সেই জলটাকে রিঅ্যাবজর্পশন হয়, মানে শরীর আবার টেনে নেয়, কোনো কোনো দূষিত পদার্থ সেটাকে আবার ছেড়ে দেয়। এইভাবে কিন্তু মানে এই পুরো প্রসেসটা যখন হতে থাকে তখন এই জলের আদান প্রদান, মানে জল যদি বেশি থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেবে, শরীরের যতটা প্রয়োজন ততটা টেনে নেয়। এইভাবেই মল গঠিত হচ্ছে এবং বৃহদন্ত্রের কাজই হলো এইটা। এখন আসি পৌষ্টিক গ্রন্থিতে। পৌষ্টিক গ্রন্থিতে যদি আসি, প্রধান 3 রকম গ্রন্থি আছে, লালা গ্রন্থি, যকৃৎ আর অগ্নাশয়। এবার দেখো প্রথমেই আসি লালা গ্রন্থিতে। নাম থেকেই বুঝতে পারছো লালা গ্রন্থি ক্ষরণ করে লালা। এবার এই যে লালা গ্রন্থি 3 রকম হচ্ছে, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবার প্যারোটিড গ্রন্থি অবস্থান করে আমাদের কর্ণমূলে বা কানের মূলে, এই জায়গাটা অবস্থান করে, ঠিক আছে। তোমরা অনেকেই হয়তো খেয়াল করবে বা এই জিনিসটা আমার সাথেও হয়, যদি কখনো ঠান্ডা লেগে যায় দেখবে এই জায়গাগুলো কিন্তু ফুলে ওঠে, মানে এই যে প্যারোটিড গ্রন্থি কিন্তু ফুলে ওঠে, মানে ওর ভিতরে যে লসিকা সেটার পরিমাণ অনেক বেড়ে যায়, সেটা ফুলে ওঠে। তারপর হলো সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এই যে সাবম্যান্ডিবুলার গ্রন্থি আমাদের যে এই যে চোয়াল, এই চোয়ালের দুপাশে অবস্থান করে, এখানে এখানে, ঠিক আছে। আর তারপর হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই সাবলিঙ্গুয়াল গ্রন্থি দেখার জন্য তোমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, গিয়ে জিভটাকে এরম ওপর দিকে তুলে দেবে, দেখলেই দেখতে পাবে যে আমাদের জিভের নিচে অনেক কিছু আছে, তার ওইখানেই ওই অংশেই 2টো গ্রন্থি আছে। জিভটা এরম করে ভাবে যদি দেখো, দেখবে যে দুপাশে জিভের তলার অংশের দুপাশে 2টো গ্রন্থি আছে। কখনো কখনো যদি খুব টক জাতীয় খাবার খাও, দেখবে যে আমাদের মুখের মধ্যে একটা অদ্ভুত রকম ফিঙ্কি দিয়ে লালা রস খরিত হয়, ঠিক আছে। সেটা কিন্তু প্রধানত বার হয় এই সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে। এবার এই যে লালা গ্রন্থি, এদের কাজ কি? প্রথম যে কাজ, এই যে লালা গ্রন্থি থেকেই খরিত হয় টায়ালিন। এই টায়ালিন আমাদের মানে কি করে, টায়ালিন আমাদের যে সিদ্ধ শ্বেতসার সেটাকে হজম করতে সাহায্য করে। সেই জন্য সবসময় বলা হয় যে ভাত বা রুটি ভালো করে চিবিয়ে খেতে। কারণ কি, ভাত রুটি হলো সিদ্ধ শ্বেতসার, মানে সেদ্ধ বা কুকড, তাই তো। সেজন্য সেটাকে তুমি মুখে যদি ভালোভাবে চিবাও, মুখের এই লালা রসের মধ্যে থাকছে টায়ালিন, এই টায়ালিন বার হয় এবং সেটা খাদ্যের সাথে ভালোভাবে মেশে। তার সাথে সাথে যে সিদ্ধ শ্বেতসার, মানে যে কোনো রকম ধরো যেগুলো কুকড কার্বোহাইড্রেট বলতে পারো, সেগুলো কিন্তু মানে অনেকটাই এই মুখের মধ্যে কিন্তু পাচিত হয়ে যায়। নেক্সট পয়েন্ট হলো এই যে লালা রস, এটা খাদ্যকে চর্বণ করতে সাহায্য করে। লালা রসটাকে মাখিয়ে, মানে খাদ্যের সাথে লালা রস মিশে বোলাস ফর্ম করে। এই বোলাস দিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, খুব ভালোভাবে পড়বে বোলাস কি, এইটা অনেক সময় প্রশ্ন আসে। তাহলে কি, যখন খাদ্য আমরা চিবোই তখন খাদ্যের সাথে লালা রস ভালোভাবে মিশ্রিত হয়ে একটা পিণ্ডের মতো গঠন হয়, সেটা কি বলছে হলো বোলাস। আর থার্ড হলো এই লালা রসের সাথেই থাকছে লাইসোজাইম। যখন খাদ্যের সাথে কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু ঢুকে পড়ে, এই লাইসোজাইম কিন্তু সেটাকে নষ্ট করে দেয়। এবার তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে লালা রসের মধ্যেই যখন লাইসোজাইম রয়েছে, তারপরও আমাদের পেট ব্যথা, পেট খারাপ এসব কেন হয়, তাই তো। কারণ শরীরে যখন আমাদের এগুলো ঢোকে, খাদ্যের মাধ্যমে কতটা ব্যাকটেরিয়া জীবাণু ঢুকছে সেটা দেখতে হবে। যদি অনেক পরিমাণ ঢোকে, সেটার কিন্তু কোনো ক্ষমতা নেই লালা রস নষ্ট করতে পারে না। তো সামান্য পরিমাণ যখন ঢোকে তখন সেটা এই লালা রস, খাদ্য যখন চিবানো হয় তখন সেটার মাধ্যমেই নষ্ট হয়ে যায়। বোঝা গেল। তারপরের যে গ্রন্থি সেটা হলো যকৃৎ। যকৃৎ কোথায় অবস্থান করে? আমাদের বাঁ পাশে রয়েছে কি, স্টমাক বা তোমার পাকস্থলী, আর ডান পাশেই রয়েছে হলো এই যকৃৎ। যকৃতের যদি প্রধান দেখি, মানে এর প্রধান 4টে অংশ, ঠিক আছে। বাম খণ্ডক, ডান খণ্ডক, কডেট, কোয়াড্রেট, 4টে অংশ।
ঠিক আছে। এবার এই যে যকৃৎ, যকৃতের প্রধান কাজ কি? বিভিন্ন রকম উৎসেচককে ক্ষরণ করা। এবার এরা কিন্তু এই যকৃতের ভিতরে কিন্তু কখনো খাদ্য প্রবেশ করে না, বোঝা গেল? ধরো এইটা হলো যকৃৎ, দেখো এই যে ছবি এঁকেছি, এইটা হলো কি যকৃৎ, ঠিক আছে। আর এইটা হলো নালী, যেটা এপাশে পাকস্থলী থেকে আসছিল, মানে এই জায়গাটা যদি পাকস্থলী হয়, এই যে পাকস্থলী থেকে এরকমভাবে আসছিল, তাই তো। এবার এই যে আসছে, এখানে হলো যকৃৎ, যকৃতের নিচেই এখানে রয়েছে পিত্ত গ্রন্থি, ঠিক আছে, যেখান থেকে পিত্ত ক্ষরিত হয়। পিত্ত কি করে? ফ্যাটকে হজম করতে সাহায্য করে। আচ্ছা, এই যে যকৃতের মধ্যেই বাম খণ্ডক থেকে আসে হলো বাম যকৃৎ নালী, ডান খণ্ডক থেকে আসে ডান যকৃৎ নালী, মানে দুটো যকৃৎ থেকে যকৃতের দুটো পার্ট থেকে দুটো নালী এলো, ঠিক আছে। বাম যকৃৎ নালী, ডান যকৃৎ নালী, এই দুটো মিলে সাধারণ যকৃৎ নালী তৈরি করে। এই জায়গাটায় রয়েছে কি? এটা হলো পিত্ত। এবার দেখো এইটা হলো পিত্ত, পিত্ত থেকে একটা নালী আছে, সেটার নাম হলো সিস্টিক নালী। তাহলে এটা হলো সিস্টিক নালী। তাহলে সাধারণ পিত্ত নালী আর সিস্টিক নালী জুড়ে গেল। এই যে এখানে এটা হলো সাধারণ পিত্ত নালী, তার সাথে সিস্টিক নালী জুড়ে গেল। এবার সেইটা এখানে এসে এখানে প্যানক্রিয়াটিক নালীর সাথেও জুড়ে গেল। এবার তারপর যে নালী গঠিত হয় সেইটার নাম হলো হেপাটো প্যানক্রিয়াটিক নালী, বোঝা গেল? তাহলে 3 রকম নালী যুক্ত হচ্ছে। এপাশে বাপাশের মানে বাম যকৃৎ নালী, ডান যকৃৎ নালী মিলে হলো সাধারণ পিত্ত নালী, মানে এইটা হলো সাধারণ পিত্ত নালী, ঠিক আছে, পিত্ত নালী। আর এইটা হলো কি? সিস্টিক নালী। এবার এই দুটো নালী যুক্ত হলো, নিয়ে পাশে আছে কি? অগ্নাশয়ের অংশ, এখান থেকে একটা নালী বার হচ্ছে। এই নালীটার সাথে এই নালীটা যখনই জুড়ে গেল তখন তৈরি করছে কি? হেপাটো প্যানক্রিয়াটিক নালী, ঠিক আছে। এই নালীর নামগুলো ভালোভাবে পড়বে, অনেক সময় শূন্যস্থান আসে, ঠিক আছে। এবার এই যে যকৃৎ, যকৃৎ থেকে বিভিন্ন রকম মানে তোমার উৎসেচক ক্ষরিত হচ্ছে, তার সাথে এই যে পিত্ত, পিত্ত ক্ষরিত হয়ে যকৃৎ রসের মাধ্যমেই নিচে নেমে আসছে। এবার এই যে পিত্ত ফ্যাটকে হজম করতে সাহায্য করছে। আর নেক্সট কাজ হলো যকৃতের থাকে কুফার কোষ, এই কুফার কোষ বিভিন্ন রকম রোগ জীবাণুকে নষ্ট করতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট যে গ্রন্থি সেটা হলো অগ্নাশয়। দেখো এখানে এটা যদি যকৃৎ হয়, এইখানে ছবিতেই এঁকেছি, এটা হলো অগ্নাশয়, ঠিক আছে। এবার এই যে অগ্নাশয়, এটা একটা কিন্তু মিশ্র গ্রন্থি, মানে এটার বহিঃক্ষরা কাজও আছে, এটার অন্তঃক্ষরা কাজও আছে, মানে এখান থেকে হরমোনও ক্ষরিত হয়, এখান থেকে উৎসেচকও ক্ষরিত হয়। আচ্ছা, এই যে অগ্নাশয়, এই যে অগ্নাশয় থেকে যে বিভিন্ন রকম উৎসেচক বার হয়, কার্বোহাইড্রেট হজম করার জন্য, প্রোটিন এবং ফ্যাট 3 রকমই হজম করার জন্য যে উৎসেচক প্রয়োজন সেটা এখান থেকেই বার হচ্ছে। এগুলো হলো প্রধান 3টি পৌষ্টিক গ্রন্থি। এছাড়াও আরও 2 প্রকার গ্রন্থি আছে, সেটা হলো 4 নম্বর হলো পাক গ্রন্থি, ঠিক আছে, মানে পাকস্থলীতে অবস্থান করছে এমন কিছু গ্রন্থি, ঠিক আছে। গ্রন্থির মধ্যে বিভিন্ন রকম কোষ অবস্থান করে, যেগুলো কিন্তু এই যে খাদ্য হজমে সহায়তা করার জন্য অনেক কিছু বিভিন্ন রকম যৌগ বলতে পারো সেগুলো ক্ষরণ করে। এই পাক গ্রন্থির মধ্যেই একটা হলো মিউকাস কোষ। মিউকাস কোষ থেকে ক্ষরিত হয় হলো মিউকাস, এবং যেটা খাদ্যকে হজম করতে সাহায্য করে। আর দ্বিতীয় হলো পেপটিক কোষ। এই পেপটিক কোষ থেকে ক্ষরিত হয় পেপসিন। এই পেপসিন কি করে? প্রোটিনকে হজম করতে সাহায্য করে। আর তৃতীয় যে কোষ থাকে সেটার নাম হলো অক্সিনটিক কোষ, অক্সিনটিক, ঠিক আছে। এই অক্সিনটিক কোষ থেকে ক্ষরিত হয় HCl, ঠিক আছে। তোমরা সবাই হয়তো এটা জানো যে আমাদের পাকস্থলীর মধ্যে মানে অ্যাসিড আছে, HCl অ্যাসিড আছে, যেটা খাদ্য এসে পড়লে খাদ্যকে এখানে ভালোভাবে এই অ্যাসিডের সাথে মিশে যায় এবং খাদ্যে যদি কোনো জীবাণু থাকে সেটাও নষ্ট হয়ে যায়। তাহলে এই যে HCl মানে আমাদের পাকস্থলীতে যে HCl ক্ষরিত হচ্ছে সেটা কিন্তু এই অক্সিনটিক যে কোষ সেইটাই ক্ষরণ করছে। এই অক্সিনটিক আর পেপটিক খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে। এছাড়াও কিছু গ্রন্থি আছে, সেটা হলো আন্ত্রিক গ্রন্থি। এই যে আন্ত্রিক গ্রন্থির মধ্যে পড়ে হলো গবলেট কোষ, তা ব্রুনার্স গ্ল্যান্ড, এগুলো সবই মিউকাস ক্ষরণ করতে সাহায্য করছে। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।